মাস্টারটা একটু কমো, মাস্টার ভলিউমটা কমো, মাস্টার ভলিউম। মাস্টার ভলিউম যেটা, এটা একটু কমো। হ্যালো হ্যালো, সকল মিডিয়া বন্ধুদের নমস্কার। আপনারা অবগত আছেন গতকাল এবং আজ দুদিনের ত্রিপুরা প্রদেশ বিজেপির সমস্ত সাংগঠনিক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা করার জন্যে, দিশানির্দেশ দেওয়ার জন্যে আমাদের মধ্যে ছিলেন মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন শ্রী BL সন্তোষজি, ছিলেন উত্তর পূর্বোত্তর রাজ্যগুলির সাধারণ সম্পাদক সংগঠন অজয় জামওয়ালজি, উপস্থিত ছিলেন ত্রিপুরার সংগঠন মন্ত্রী মাননীয় ফণীন্দ্রনাথ শর্মাজি। গত দুদিন অনেক বিষয়ে আমাদেরকে দিশা নির্দেশ দিয়েছেন সমস্ত নেতৃত্বরা, এবং সেই বিষয়টাতে প্রথম আলোকপাত করার জন্যে আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয়া সম্পাদিকা অস্মিতা বণিক মহোদয়া। আমি প্রথম এই সেবামূলক যে বিষয়গুলির উপর আলোকপাত করেছেন সেই বিষয়ে কিছু বলার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। এটা খুলে নাও। ওকে ওকে সবাইকে ওকে, ইটস ওকে, গো অন। উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আমরা জানি ভারতীয় জনতা পার্টি সেবাহী সংগঠন, মানে আমরা সমাজে কাজ করতে করতে আমাদের সংগঠনের কাজ। আপনারা শুনলে খুব অবাক হবেন, আজকে এখানে বিশাল সংখ্যক আপনারা উপস্থিত আছেন। আপনারা শুনলে সত্যি অবাক হবেন যে সাধারণ জিনিসটাকে কী করে অসাধারণ বানানো যায় শুধু কাজের মাধ্যমে। আমরা মাননীয় BL সন্তোষজির কাছ থেকে সেটাই জেনেছি। আমাদের এখানে উপস্থিত ছিলেন, আমরা মার্গদর্শন পেয়েছি BL সন্তোষজি এবং আমাদের ফণীন্দ্রনাথ শর্মাজি, সাথে আমাদের নর্থ ইস্টের প্রভারী অজয় জামওয়ালজি উপস্থিত ছিলেন। তো কালকে আমাদের দীর্ঘ অফিস বিয়ারারদের, আমরা যারা অফিস বিয়ারার আছে আমাদেরকে নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছিল। সেই আলোচনার বিষয়ে মূলত কনস্ট্রাকটিভ কাজ এবং ওয়েলফেয়ারিস্টিক কাজ, মানে দুই রকমের কাজের চর্চা হয়েছিল। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ, মানে আমরা যারা সংগঠনে আছি, আমরা প্রত্যেকটা কার্যকর্তা, সেটা বুথ লেভেলের হোক, রাজ্যের প্রেসিডেন্ট হোক। আমরা জানি ভারতীয় জনতা পার্টি, আপনারা সবাই অবগত আছেন যে প্রেসিডেন্সিয়াল পার্টি, এটা ক্যাডার বেসিস দল, বাট উই আর পার্টি উইথ ডিফারেন্স, মানে আমরা পার্টি ফর পিপল, নট ফর পার্টি, অনলি ফর পার্টি ম্যান। যে আমরা যেটা আগে দেখেছি যে CPIM ও ক্যাডার বেস পার্টি ছিল, তারা শুধু দলীয়করণ, মানে তারা অ্যাপারথাইড, যদি রংটা লাল হয় তবেই শুধু সুযোগ সুবিধা পাবে সরকারি। কিন্তু আমরা যে পার্টি উইথ ডিফারেন্স, সেটা আমরা আরেকবার এটা রিজুমিনেট করে নিয়েছি। উনি আমাদেরকে মার্গদর্শন করিয়েছেন। আপনাদের এখানে বসে আমরা 3 দিন, ধরুন 2-3 দিন আগে আমাদের প্রেস মিট হয়েছিল, সেদিন আপনাদের কাছে আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম যে আমাদের 23শে জুন থেকে 6ই জুলাই, মানে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস থেকে শুরু করে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, যেটা 6 জুলাই, সেই একটা 2 সপ্তাহব্যাপী একটা ঢালাও কার্যক্রমের সূচি আছে, যেটার মধ্যে কোভিড যে বিশ্ব মহামারী, সেটাকে যেরকম প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি সেবাহী সংগঠন, সেখানে রিলিফ প্যাকেজ বিতরণ, যেটা আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 500
79 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছেন, যেখানে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে ট্রান্সফার এবং আমরা ফুড প্যাকেজ সহ সমস্ত রকমের রিলিফ দেওয়া হচ্ছে। সাথে রক্তদান এবং বৃক্ষরোপণ, প্রতিটা বুথে মিনিমাম 10টা গাছ লাগানো। এবং উনি শুধু বলেছেন, দেখুন আমরা সবাই গাছ হয়তো লাগাই, কিন্তু গাছটা বেঁচে আছে কিনা সেটার আমরা খবর নিই না। তো বলেছে দায়িত্ব নিয়ে গাছটা লাগানো এবং সেটা প্রতিপালন, মানে সেটা যেন লংজিভিটি পায় সেটাও আমাদেরকে দেখতে হবে। এই যে ছোট জিনিসটাকে খুব অসাধারণভাবে মানে মমত্ব মায়া দিয়ে গড়ে তোলা, সেবাটা অন্তর থেকে করা। আমরা অনেক সময় হয় যে ইটস জাস্ট ফর টোকেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বলে আমরা কাজ করি, কিন্তু সব কাজের মধ্যে নিজের আমিত্বটুকু রেখে, মানে কাজটা আমাকে করতে হবে সেবা আমি করব বলেই করছি, সেই ভাবনাগুলিকে করার জন্য আমাদের দিক নির্দেশ করে গেছেন। এবং আমাদের এই কার্যক্রমগুলো আমরা আমাদের প্রত্যেকের নিজের মন থেকেই করব, সেটা বুথ লেভেলের কার্যকর্তা থেকে শুরু করে উপরের দিকে যারা আছেন সেইভাবে সবাই যে যার মানে কর্তব্য নিষ্ঠা পালন করবেন, সেই আলোচনাটুকুই হয়েছে। আগে আপনাদের এখন বক্তব্য রাখবেন আমাদের মুখপাত্র শ্রী সুব্রত চক্রবর্তী। আরেকটা বিষয় মানে যেটা মাননীয় বিএল সন্তোষজি, অজয় জমওয়ালজি এবং ফরেন্দ্রনাথ শর্মাজি ওদের উপস্থিতিতে হয়েছে। আপনারা সবাই অবগত আছেন যে প্রশিক্ষণ আমাদের শুরু হচ্ছে। এই প্রশিক্ষণে কারা থাকবেন, রাষ্ট্রীয় স্তরের বিষয়টা এখানে আমি আর বলছি না। স্টেট লেভেলের, রাজ্য স্তরের প্রশিক্ষণে সবাই যারা থাকবেন, স্টেট অফিস বিয়ারার, স্টেট এক্সিকিউটিভ মেম্বার্স, সমস্ত মোর্চা প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, সমস্ত প্রশিক্ষণ টিমের সদস্যা, জেলা প্রভারী, জেলা সভাধিপতি এবং সাধারণ সম্পাদকদ্বয়, সমস্ত এমপি সাংসদরা, সমস্ত বিধায়করা, স্টেট প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মানে এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে নগর পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে সবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কোথাও কোথাও সভাপতি, সহসভাপতি, এই লেভেলের যারা আছেন, এবং সেই সঙ্গে সমস্ত কনভেনার, কো কনভেনার, বিভিন্ন সেল যেগুলো রয়েছে তার, এবং অন্যান্য কোঅপারেটিভ সেক্টরে স্টেট রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তাদেরকে, অর্থাৎ এবং ডিস্ট্রিক্ট পর্যায়েও এই ধরনের কারা পার্টিসিপেট করবেন সেটা একটা বিষয় রয়েছে। আসলে মূল যেটা বিষয় সেটা হচ্ছে সংগঠনকে সর্বোচ্চ মাত্রায় শক্তিশালী করার জন্য এবং সংগঠনের সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে সংগঠনের ভাবধারা, আদর্শ, সেই সমস্ত বিষয়ে অবহিত করা এবং সেই সমস্ত বিষয়ে অবহিত করে প্রকৃত বিজেপি কার্যকর্তা নির্মাণ, সেটা হচ্ছে আমাদের ধারাবাহিক একটা প্রক্রিয়া, যেখানে প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রশিক্ষণ একেবারে এমপি থেকে শুরু করে কেন্দ্রীয় স্তরে যখন হবে, সমস্ত ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে কেন্দ্রের, ঠিক তেমনি রাজ্য স্তরেও সমস্ত মন্ত্রী থেকে বিধায়ক থেকে শুরু করে সমস্ত ধরনের জনপ্রতিনিধি সবাই অংশগ্রহণ করবেন। এইটা যেমন একটা বিষয়, লক্ষ্যটা একই জায়গাতে, তার বাইরেও গত দুদিন সমস্ত ধরনের আমাদের যারা রয়েছেন কার্যকর্তা সবার সঙ্গে, প্রায় সমস্ত অংশের সঙ্গে ওনার মত বিনিময় হয়েছে, সলা পরামর্শ করেছেন। একেবারে জেলা সভাপতির থেকে শুরু করে মোর্চার রাজ্য সভাপতি যারা রয়েছেন, অফিস বিয়ারার থেকে শুরু করে, কোর কমিটি থেকে শুরু করে, সমস্ত মন্ত্রী, সমস্ত বিধায়ক থেকে শুরু করে, এমপির দ্বয় থেকে শুরু করে সবার সঙ্গে মত বিনিময় করেছেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখানে, তিনি প্রত্যেকটা জায়গায় সংগঠন অলরেডি মজবুত, সেইটা যেমন বারবার আমাদেরকে বলেছেন, ওনাদের কাছে যে খবর রয়েছে, এবং সেই সঙ্গে ন্যূনতম ত্রুটি বিচ্যুতিও যাতে না ঘটে এবং আরও কি করে মজবুত করা যায়, এই মজবুতিকে আরও কি করে সুসংহত করা যায়, সেই বিষয়টাতে উনি গুরুত্ব আরোপ করেছেন। এবং সেই সঙ্গে সবাই যারা কার্যকর্তা ছিলেন বিভিন্ন স্তরের সমস্ত কার্যকর্তারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই আলোচনা করেছেন, সদর্থক আলোচনা করেছেন এবং প্রত্যেকে নিজেদের কমিটমেন্ট দিয়েছেন যে বিজেপি সংগঠনকে সুদূর প্রসারী মজবুত করার জন্য প্রত্যেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেবেন, সেটার দায়িত্ব প্রত্যেক কার্যকর্তা নিয়েছেন।
তো তার জন্যে দুদিনের এই কার্যক্রমের পর আমরা আপনাদেরকে মোটামুটিভাবে যা মূল বিষয় আলোচনা, খুব কনস্ট্রাকটিভ আলোচনা, ইতিবাচক আলোচনা, ওনাদের মার্গদর্শন পেয়েছি, আমরা উজ্জীবিত হয়েছে এবং সংগঠনের ন্যূনতম ত্রুটি বিচ্ছুতিও যাতে না ঘটে সেই কোন কোন দিকে সতর্ক থাকতে হবে ইত্যাদি দিশানির্দেশ রয়েছে। তো আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদেরকে সেই বিষয়টা জিস্ট যেটা রয়েছে সেটা আপনাদেরকে জানানো হলো। আপনাদের যদি কিছু বলার থাকে। আগরতলা পৌর নিগম সারা পুরো নগর শক্তি নির্বাচনে কথা হয়েছে না, কোনো এটা পুরোটাই ছিল শুধু সাংগঠনিক বিষয়। এটা তো সংগঠন করে না না, নির্বাচন তো একটা আলাদা বিষয়। নির্বাচন আলাদা মানে ব্যাপারটা তো সংগঠন পর্যায়ে বলে না না, নির্বাচন যখন হবে, সংগঠন ঠিক থাকলে, সংগঠন যখন ঠিক আছে তো নির্বাচন যে কোনো দিন হোক তাতে কিচ্ছু এসে যায় না। এখন তো অনেক অভিযোগ উঠছে যে রিসোর্টে যেহেতু কাউন্সিল নেই, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বহু মানুষ কোনো উপকার পাচ্ছে না, কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, এমন জল উঠছে, নালা উঠছে, জল উঠছে রাস্তার মধ্যে, এগুলো তো কাজ হচ্ছে না। দেখুন, মিউনিসিপ্যালিটিতে একটা কোভিডের কারণে ইলেকশনটা সঠিক সময়ে হয়নি, সেটা আমরা জানি। এবার তার জন্য এটা প্রশাসকের মাধ্যমে এখন চলছে। এবার সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে প্রশাসনের মতন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছেন। কিছুদিন আগে বিউটি পার্টি থেকে তো গিয়ে জানালো, বিস্তারিত জানালো কোন কোন জায়গাতে কি কি অবস্থা, কি কি অসুবিধা হচ্ছে, কোনো কাজ হয়নি। আমার ধারণা, যদি আপনি খবর নিয়ে দেখুন, আমিও মোটামুটি কিছুটা খবরের ভিত্তিতেই কথাটা বলছি, যে যারা দায়িত্ব নিয়ে কথা বলেছেন, যে জায়গাগুলি অ্যাড্রেস করার কথা বলেছেন, অধিকাংশ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি একটা কথা সবিনয়ে বলি, গত প্রেস মিটেও আমি বলেছিলাম, সংস্কারপন্থী বা অন্য কোনো পন্থী বলে কোনো কিছু বিজেপিতে হয় না, একটাই হয়, বিজেপি অথবা বিজেপি না। এখানে আমাদের মত ডিফারেন্স হতে পারে, মতের অমিল হতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে সেটা একটা সঠিক জায়গায় আমরা পৌঁছে যাই এবং তারপর আমাদের এক ধারায় কাজ, সর্বাত্মক কাজ আমরা করতে থাকি। কাজেই সংস্কারপন্থী বলে কোনো বিষয় নেই। আর বিশেষ করে আপনি যে বিষয়টা বলতে চাইছেন, যদি কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতো তাহলে নিশ্চয়ই কালকে সবাই আসতেন না। আমি আবারও বলছি, তার জন্যে সবাই বিজেপি একটা সংহত শক্তি এবং এর শক্তি বৃদ্ধি করা এবং দীর্ঘস্থায়ীভাবে বৃদ্ধি করার জন্য সমস্ত ধরনের নেতৃত্ব থেকে শুরু করে একেবারে সমস্ত কার্যকর্তা সবাই কালকে সহমত পোষণ করেছেন। আমার একটা প্রশ্ন ছিল, বলুন। সেটা হচ্ছে এই দলকে শক্তিশালী ঐক্যবদ্ধ মজবুত করা, এটা তো আপনাদের একটা লক্ষ্য। এবারে সম্মেলনের জন্য আপনারা বলেছেন এই জায়গায় এই যারা পুরনো কর্মী ছিলেন, যারা মানে বিজেপির একদম ক্ষুদ্রতম অবস্থায় যারা ছিলেন, তাদেরকে মানে দলে আনা বা তারা বঞ্চিত প্রাপ্ত বলে তারা অভিযোগ করছে, এই বিষয়ে আপনাদের কি মত? দেখুন, একটা বিষয় হচ্ছে, প্রচুর সদস্যা আমাদের দলে রয়েছেন, প্রায় 7 লক্ষের মতন সদস্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের রয়েছে। এর মধ্যে একটা সময়, এটা ঠিক যে অনেকেই একটা সময় প্রোঅ্যাক্টিভ ছিলেন, অ্যাক্টিভ ছিলেন, এখন একটা অংশ ইনঅ্যাক্টিভ হয়েছেন। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে আজকে আমি অ্যাক্টিভ আছি, কালকে আমার কোনো একটা অসুবিধা হলে আমার হয়তোবা বাধ্যতামূলকভাবেই যদি কোনো এমন অসুবিধা হয়, তো আমরা সেটা পর্যালোচনা করছি। যাদের অসুবিধার কারণে, পারিবারিক হোক ব্যক্তিগত হোক, কেউ অনেক কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র 25 বছরের সিপিএম এর অপশাসন থেকে মুক্ত করতে হবে রাজ্যটাকে, এই কমিটমেন্ট নিয়ে যারা এসেছিলেন যে এটা তার জন্য আমি ত্যাগ স্বীকার করব বিজেপির জন্য, তো তারা ত্যাগ স্বীকার করে যখন দেখেছেন হ্যাঁ তারা সাকসেসফুল, সেই মুক্তির লক্ষ্য অর্জনে তারা সাকসেসফুল ভূমিকা পালন করেছেন, তো তারপর মনে হয়েছে কারোর যে এবার আমি আমার নিজের কাজকর্ম করব, যে কাজকর্মগুলো আমি নর্মাল করতাম। কারণ এটা ছিল একটা চ্যালেঞ্জ তখন, সবার জন্য নয়, যে শুধুমাত্র অপশাসন থেকে ত্রিপুরাবাসীকে মুক্ত করার জন্য আমি আমার রোল প্লে করব।
তার জন্য যারা কাজ করেছিলেন মুক্ত হয়েছে। এই মুহূর্তে আমার কিছু না করলেও চলবে, আমি ঘর সংসার আমার ফ্যামিলি আবার দেখছি। দিস ইজ ওয়ান রিজন। সেকেন্ড রিজন, যদি কারোর অন্য কোনো কারণ থাকে, যেটা আপনি বললেন অভিযোগ যদি কারোর থাকে, ভারতীয় জনতা পার্টি সবসময় আত্মিক সম্পর্কের ভিত্তিতে কাজ করে। মন্ডল অফিস পর্যন্ত যে কোনো স্তরে আলোচনা হতে পারে। কারোর কোনো অভিযোগ থাকলে কিংবা কারোর যদি মনে হয় কোনো একটা ইমোশন, সেন্টিমেন্ট, যে কোনো বিষয় রয়েছে, সেটা আলোচনাক্রমে স্থির হয়ে যাবে। সেটা নিয়ে ভাবনার কোনো বিষয় নেই। কারণ সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে যারাই নিজের পরিচয় বহন করে, তারা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির জন্য অমূল্য সম্পদ, সেটা আমরা বিশ্বাস করি। তারা টাকা হচ্ছে না বলে বলছে, তারা টাকা হচ্ছে না, এই কথাটা বলা হচ্ছে, তাদের টাকা হচ্ছে না, মানে দলে আগের মতন প্রাধান্য পাচ্ছেন না, সেই জায়গাটায়। দেখুন, আমি জানি না আপনি কাদের কথা বলছেন পার্টিকুলার। তারা বলতে কারা? এর মধ্যে অনেক রাজ্য কমিটির সদস্যদের এমন অভিযোগ আছে। না, আমি বলছি যে মানে পুরনো একদম ভিত, যারা অঙ্কুরোদ্গম থেকে শুরু করেছে, তৃণমূল স্তর থেকে শুরু করেছে। একটা বিষয়ে ঠিক, প্রথমত আমি আবারও বলি, ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা দলের অমূল্য সম্পদ এবং তাদের জন্যে দল সবসময় সচেষ্ট। তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম তৈরি করা, তাদের খোঁজখবর নেওয়া ইত্যাদি একটা নিরলস প্রক্রিয়া চলে দলের মধ্যে। এবার একটা বিষয় হলো কি, যখন আমাদের একটা সংখ্যা সীমিত ছিল, 2013 থেকে আমি এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রতিদিনের কাজকর্মে। 13 সালের যে দল ছিল, আজকের দলের ব্যাপ্তি অনেক বেশি, তার মেম্বার স্ট্রেংথ অনেক বেশি, পরিবার অনেক বড় হয়েছে। তো এবার কি হয়, আমাদের তো একটা সময় পরিবারের যে গঠন, ভারতীয় জনতা পার্টি সেই ধরনের বিষয়। আমরা সারাদিন ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যারাই থাকি, যার যার রাতের বেলা তো অন্তত বাড়িতে ফিরি। তো কাজেই পার্টি অফিস তো রয়েছে, কার্যালয় তো রয়েছে। কার্যালয়ে এলে এবার সব জায়গায় সবাইকে ডাকা হচ্ছে না এরকম কেউ যদি বলেন, আমার ধারণা এদের সংখ্যা ভীষণ কম হবে। যদি কেউ বলেন, আমি বিনয়ের সঙ্গে বলবো, আপনারা তো পার্টি অফিসে আসুন, পার্টি অফিসটা তো আপনাদের, যারা সিনিয়র মোস্ট রয়েছেন। যদি কেউ বলেন, আপনাদের হাত ধরেই তো আমরা এসেছি, তো আপনারা আসুন। যদি কোথাও ত্রুটি বিচ্যুতি হয়, এইগুলো নিয়ে কথা হয়েছে, আমরা অবশ্যই সেটা হ্যাঁ কিছু কিছু জায়গায় তৃণমূলের প্রাথমিক গড়ে উঠছে এবং তৃণমূলের গান তৈরি হচ্ছে, স্লোগান তৈরি হচ্ছে আগামী ইলেকশন, মানে বিধানসভা ইলেকশনকে নিয়ে। এমন একটা খবর আছে, কিছু নেতৃত্ব কলকাতায় গিয়ে দেখা করতে পারে, তাদের সঙ্গে। বিষয়টা কেমন করে দেখছে? দেখুন, একটা বিষয়, কোন দল আসবে কোন দল যাবে সেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ একেবারেই চিন্তিত নয়। এখানে আমাদের আপত্তিরও কোনো কারণ নেই। এটা গণতান্ত্রিক দেশ, যে কোনো দল আসতে পারে। আমি গতদিনও বলেছিলাম কথাটা, যে এখানে এনসিপিও এসছিল, এখানে আরজেডি এসছিল, এখানে লোক জনশক্তি পার্টি এসছিল, কিংবা তৃণমূল তার আগে দুবার ভোটের আগে এখানে এসে ব্যর্থ হয়ে গেছে। মানুষ তাদেরকে ফিরিয়ে দিয়েছে খালি হাতে, কারণ তৃণমূল ত্রিপুরা রাজ্যের জনগণ গ্রহণ করেনি। কারণ ত্রিপুরার রাজনৈতিক সচেতন মানুষ বহিরাগত কোনো আঞ্চলিক দলকে গ্রহণ করেনি, এটা ত্রিপুরার ইতিহাস বলে। কাজেই আবার আসবেন, আসতে পারেন, ওনাদের বিষয়। পরের বিষয় যেটা বলছেন, আপনাদের কাছে খবর থাকতে পারে, আমাদের কাছে এমন কোনো খবর নেই যে কোনো নেতৃত্ব সেখানে যাচ্ছেন। হতে পারে সেটা কংগ্রেস থেকে বা অন্য দল থেকে যদি গিয়ে থাকে, যেতে পারেন, সেটা ডিফারেন্ট ইস্যু। আমাদের কি করার আছে? কংগ্রেস থেকে বা অন্য কোনো দল থেকে যদি কেউ অন্য জায়গায় যায়, জয়েন করে, সেটা অন্য দলের বিষয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে এখন পর্যন্ত এমন কোনো খবরও নেই, এমন কোনো সম্ভাবনাও নেই। আজকে আপনাদের স্টেট প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে দলের মধ্যে যাদের মতো ভেদাভেদ ছিল তাদের সঙ্গে এটা মিটিয়ে গেছে। কিভাবে মিটলো সেই বিষয়ে একটু বলুন। আমি সেটাই বলছিলাম যে একটা পরিবার যখন বড় হয়, ইমোশন, সেন্টিমেন্ট, যেটা নিয়ে উনিও একটু আগে প্রশ্ন করছিলেন, তো সরাসরি কথা বলেছেন, মনের কথা খুলে বলেছেন, বিষয়গুলি যেটা মনে হয়েছে ইয়েস অ্যাড্রেস করা দরকার, অ্যাড্রেসড হয়েছে। সিম্পল। কারণ যত বার্তালাপ হয় তত সমস্যা কমে। এখন তো বলছিলেন যে প্রশিক্ষণে স্টেট লেভেলের সমস্ত এমপি থেকে যারা বিধায়ক সবাই থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যারা এতদিন ছিলেন না দলের বাইরে, মানে বিশেষ করে পার্টি অফিস ছাড়া ছিলেন, তারা কি এখন পাবো তাদেরকে আগামী? আমি বলছি, যারা বিজেপির
তাদের এই ক্যাটাগরিতে সবাই জয়েন করবে, সিম্পল। আমার একটা প্রশ্ন, মিস্টার বিএস সন্তোষ মানে একজন সিনিয়র লিডার এবং প্রপোজ লিডার অফ বিজেপি পার্টি, উনি কেন এসেছেন এবার? ও এইটা ওনার রুটিন। ইয়েস, বলুন। আর 2 নম্বর হচ্ছে, কারণ উনি যদি এবার প্রথম গেলেন আগরতলা, হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে মন্ত্রিসভাকে সম্প্রসারণ হবে। বলছি আমি। প্রথম বিষয়ে আবারও বলি, উনি আমাদের সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক এবং এটা ওনার রুটিন টোর, যে প্রত্যেকটা রাজ্যেই তিনি যাবেন, সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলবেন। এবং কোভিডের কারণে এটা এতদিন ডিলে হয়েছে, নয়তো তার আগেই তিনি আসতেন। বিভিন্ন রাজ্যে তিনি গেছেনও এবং এখান থেকেও পরবর্তী অন্য কোনো না কোনো রাজ্যে যাবেন। এটা সংগঠন মহামন্ত্রী হিসেবে এটা একটা রুটিন জব, আর কিছু না। দ্বিতীয় বিষয় হলো না কি 37 মাস, আপনি ভুল করছেন। উনি তো নিজেই বললেন যে আমি প্রথম এসেছি আগরতলায়। প্রথম এসছেন, তার আগে তো রামলালজি ছিলেন এই দায়িত্ব। তো রামলালজির পর উনি দায়িত্ব নিয়েছেন কবে? 37 মাস থেকে হবে? আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের মোটামুটি 3 বছর পর পর আমাদের ইলেকশন হচ্ছে, তাহলে 37 মাস থেকে হবে? তো তার জন্যই আমি বলছি। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করলেন আপনি, মন্ত্রিসভা সম্প্রসারণ হওয়া না হওয়া ইত্যাদি বিষয়ে এখানে আলোচনার কোনো জায়গাই নয়। এটা সম্পূর্ণ সাংগঠনিক। হ্যাঁ, বলুন। বলছিলাম 2018 নির্বাচনের আগে আপনাদের পৃষ্ঠা প্রমুখদের একটা বড় ভূমিকা ছিল তৃণমূল স্তরে। 18 নির্বাচনের পরে এই পৃষ্ঠা প্রমুখদের জন্য কি মানে তারা অনেকটা বঞ্চিত, তারা আমাদের কাছে অনেক সময় ফোন করে বলে তাদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না এবং তারা আর্থিকভাবে অনেকটা সংগঠনে আর এই অনটনে চলছে। তাহলে সামনে আবার নির্বাচন আসছে, ওই তৃণমূল স্তরে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে আপনার দল কি ভাবছে? আমি আবারও বলি, সব স্তরের অংশের মানুষকে নিয়ে ভাবনা রয়েছে। এবার পৃষ্ঠা প্রমুখের সংখ্যা আমাদের 40,000-এর উপর ছিল, ঠিক আছে, আমি যদি ভুল না করে থাকি। তাহলে 40,000 মানুষের সঙ্গে নিয়মিত স্টেট অফিস থেকে যোগাযোগ করা এটার কঠিন কাজ। যারা পৃষ্ঠা প্রমুখ আছেন, যারা পার্টি অফিসে আসছেন, যোগাযোগ রাখছেন, তাদের যত সমস্যা আছে যতটা সম্ভব তাদের সমস্যাকে কি করে অ্যাড্রেস করা যায় সেই চেষ্টায় অলরেডি দল রয়েছে এবং সেই ধরনের উদ্যোগ গ্রহণ করছে। আমি আহ্বান করব সবাইকে দলের সঙ্গে যোগাযোগ রেখে তাদের কি কি বিষয় আছে সেইগুলি নিয়ে কথাবার্তা বলা। দল যতটা সম্ভব তার অ্যাড্রেস করবে, প্রপার অ্যাড্রেস করবে। দল থেকে কি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে? দল থেকে এটা বুথ স্তর, মন্ডল স্তরে হতে পারে। এটা স্টেট থেকে তো আর 40,000-এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয়, যদি না জানা যায় যে কে কোথায় কি সমস্যায় আছে। সেটা জানা থাকলে অ্যাড্রেস করা হচ্ছে। ইটস এ নর্মাল প্রসেস। আমার একটা প্রশ্ন আছে। বলুন। আজকে কমলপুরের মন্ডল সভাপতিকে দাওয়া করেছে কৃপামতা। এটা আজকে হলো, এর আগেও হয়েছে, কিন্তু মানে বিষয়টা যেমন রুলিং পার্টির একজন মন্ডল সভাপতিকে আরেকটা পলিটিক্যাল পার্টি তারা ফেস করে, আর উনি বলেছেন যে আমাকে আজ যদি টিএসআর ওখানে আমার বিষয়টা কীভাবে দেখছে, কে কেন হচ্ছে? এখানে আমি ক্রিয়েট করছি এই নির্বাচনের পর থেকে আপনাদের জনজাতিদের কি অবস্থা, জনজাতি সংগঠন কি অবস্থায় রয়েছে? ঠিক আছে, একটা বিষয় হচ্ছে ওইটা খবর আমার সঙ্গে যোগাযোগ হয়েছে ব্যক্তিগতভাবে। আমি মন্ডল প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছি। তো প্রথমত ঈশ্বরের কৃপা যে উনি সুস্থ আছেন, ভালো আছেন। ওনার গাড়ি ভাঙচুর করেছে, একটা নতুন বাজার থেকে ওনার পেছনে ধাওয়া করছিল, উনি টিএসআর ক্যাম্পে আশ্রয় নিয়েছেন, সেটা সঠিক একেবারেই। তো তারপরে ইনসিডেন্ট আরও একটা করবুকের দিকেও একটা ইনসিডেন্ট হয়েছে বলে খবর, এখনও ডিটেলস আমি পাইনি। হ্যাঁ, তো এবার প্রথমত এইটা খতিয়ে দেখা হচ্ছে যে এর পেছনে কারা রয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি যেটা বললেন তিপ্রামথা, সেটা আপনারা বলতে পারবেন যদি অথেন্টিক সোর্স থেকে থাকে যে এটা তিপ্রামথাই করেছে। কিন্তু যারাই করেছে অলরেডি গোমতী জেলা সভাপতিকেও আমি বলেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে যেই লেভেলে যত পদক্ষেপ নেয়ার দল সর্বোচ্চ জায়গায় তার জন্য চেষ্টা করছে, যাতে করে এই ধরনের একটা অসুস্থ পরিবেশ তৈরি করা, শান্তি সম্প্রীতির পরিবেশকে বিঘ্নিত করা এবং জনমনে একটা ভয়ের বার্তা তৈরি করা, এইটা যারা করছেন, উন্নয়নে যারা বাধা দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে প্রশাসনের দিক থেকে, পুলিশ প্রশাসনের দিক থেকে আইডেন্টিফাই করে যথোপযুক্ত শাস্তির জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আর না, ওনার একটা প্রশ্ন ছিল,
দেখুন, এটা তার আগেও বহুবার চর্চিত। যদি পার্টিকুলার ভারতীয় জনতা পার্টির অবস্থা বলেন, রেজাল্টের নিরিখে পাহাড়ে আমাদের শক্তি যথেষ্ট মাত্রায় সংহত, শক্তিশালী। যতটা সিট আমরা লড়াই করেছিলাম, যতটা সিট আমরা জয়ী হয়েছি, এবং বুথ ভিত্তিক যে হিসেব রয়েছে সেইগুলি যদি আপনারা একটু অ্যানালাইজ করেন, তো যথারীতি পাহাড়ে এখনও আমাদের শক্তি রয়েছে, সমানভাবেই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু দুষ্কৃতকারী বাধা দেওয়ার চেষ্টা করছে কাজে, সাংগঠনিক কাজে, কিংবা কোনো কোনো জায়গায় আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণের চেষ্টা হয়েছে। এগুলি আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমেই আমরাও জানি, যেগুলি সরাসরি আমরা জানি না হয়তো বা কোনোটা। কিন্তু প্রত্যেকটার বিরুদ্ধেই সঠিক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ জারি রয়েছে এবং সেটা জারি থাকবে। আর ভারতীয় জনতা পার্টিকে যে কোনোভাবেই হোক ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে কেউ আটকাতে পারবে না। ভয়কে জয় কি করে করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টির জানা আছে, কারণ এটা শ্যামাপ্রসাদ মুখার্জির দল। এই কথাটা শুধুমাত্র যারা ভয় দেখানোর চেষ্টা করছে তাদের মনে করিয়ে দিলাম। সেটা হলো যে এই যে আপনার বলা আজকে ঠিক আছে, সব ব্যবস্থা নিচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা এও দেখেছি যে এডিসি ইলেকশনের পরে বিজেপি একটা প্রতিনিধি দল বিজেপির অফিসে গেছে এবং বলছে পোস্টাল ভায়োলেন্সের একটা অভিযোগ এনেছে, স্টেপ নেওয়ার। এগুলি কি রুলিং পার্টি কি দুর্বল হয়ে গেছে, বা কি মানে বার্তাটা কি যাচ্ছে পাবলিকের? রুলিং পার্টি পুরা ডিজির কাছে গিয়ে বলছে পোস্টাল ভায়োলেন্স। দেখুন, এখানেই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে অন্য দলের পার্থক্যটা, ডিফারেন্স। এ পার্টি উইথ ডিফারেন্স কথাটা আমরা কেন বলি? যদি এটা সিপিএম হতো, যে সিপিএম রাজ্যে ক্ষমতায় আছে আর পাহাড়ে অন্য কোনো দল ক্ষমতায় এসছে, তাহলে যারা পাহাড়ে অশান্তি তৈরি করছে বা সিপিএম এর কাউকে মারছে, তাহলে সিপিএম ক্যাডার দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত। আমরা সেই পথে যাব না। আমরা প্রশাসনের উপর নির্ভর করব। প্রশাসনকে আমরা বারবার, যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা নেওয়া না হয় ততক্ষণ প্রশাসনকে দিয়েই আমরা কাজটা করাবো। দিস ইজ দ্য পার্টি উইথ ডিফারেন্স। এটাই ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট। এখানে মাসেল পাওয়ারের কোনো জায়গা নেই, ভয় দেখানোর কোনো জায়গা নেই। ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট এইভাবেই কাজ করে এবং করবে, এবং ভারতীয় জনতা পার্টি এই জন্যই অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে আলাদা সত্তার দল। বলুন। সাংগঠনিক আলোচনা হয়েছে, আপনাদের এই সংগঠনের কিছু জনপ্রতিনিধি, বিধায়ক সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন এবং তিনি ওই সংগঠনেরই সদস্য। এই বিষয়গুলো নিয়ে স্পেসিফিক্যালি কিছু কথা হয়েছে, যারা এইভাবে সরাসরি মুখ খুলেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা তাদেরকে সতর্কবার্তা বা তাদেরকে ছেড়ে দেওয়া বা তাদের মনের কথা বলেছেন বলে আপনারা খুশি হয়েছেন, এ ধরনের কিছু আলোচনা এসছে সামনে? দেখুন, একটা বিষয় হচ্ছে যে আমি তো বারবারই একটা কথা বলি, কোনো কোনো সময়ে আমাদের হয়তোবা সব কিছু সঠিকভাবে মাথায় কাজ করে না। অর্থাৎ আমারও মনে হতে পারে যে 50টা বিষয় ভালো হচ্ছে না, তাহলে আমার জায়গাটা কি? আমার জায়গাটা, আমার ফোরাম রয়েছে, ফোরামে আমি কথা বলবো। এটাই ডিসিপ্লিন, এটাই ভারতীয় জনতা পার্টি। কিন্তু তার বাইরে কেউ যদি গিয়ে থাকেন, তাহলে সেটা প্রথমত আমি বলতেই পারি যে ওনাদের ব্যক্তিগত বিষয় আমি বলবো না। আমি বলবো হয়তো বা কেউ এই জায়গাটাতে একটু আধটু ভুল করেছেন, তো ভুল শুধরে নেবেন সবাই, কারণ ভুল হতেই পারে। ভুল শুধরানোর প্রচুর জায়গা আছে। এক পরিবারের মানুষ, কোনো অসুবিধা নেই, ভুল আমারও হতে পারে, শুধরে নেব। দলের আইন শৃঙ্খলা, দলের যে অনুশাসন রয়েছে, সেগুলি মেনেই তো আমাদের চলতে হবে। আপনি যেটা বললেন শুধরে নেওয়ার, সেটা আপনার নিজস্ব মন্তব্য, আপনি বললেন, আমরা নিলাম আপনার বক্তব্য। কিন্তু প্রশ্ন হচ্ছে সংগঠন ওদেরকে কি বলেছে, মানে এটা কি বলেছে যে ঠিক আছে এটা শুধরে নেবেন বা এই ধরনের, মানে সাংগঠনিক আলোচনায় কি মানে উঠে এসেছে, এটা নিশ্চিত কথা হয়েছে না? আমি দেখুন, আমি একটা কথা বলি যে এটা সাংগঠনিক আলোচনা হয়েছে, তো সাংগঠনিক আলোচনায় পার্টিকুলার কোন শব্দটা বলেছেন, কি বলেছেন, নোবডি ইজ এন্টাইটেলড টু সে। টেক ইট ভেরি ক্লিয়ারলি। আমি শুধু জিসটা বলতে পারি আপনাদের, কারণ উনি সংগঠন মহামন্ত্রী, উনি ইন্ডিভিজুয়ালি কথা বলেছেন অনেকের সঙ্গে। আপনারা সেটা জানেন, কালকে আপনারা কভার করছিলেন অনেকেই। ব্যক্তিগতভাবে কারো কারোর সঙ্গে কথা বলেছেন,
কোথাও দুজনের সঙ্গে একসঙ্গে বসে, কোথাও তিনজনের সঙ্গে একসঙ্গে বসে, আবার সবার সঙ্গে একসঙ্গে বসে, তাহলে বুঝতেই পারছেন এর থেকে পরিষ্কার যে যাদের সঙ্গে কথা বলেছেন ওনারা স্যাটিসফাইড। তার মানে যদি কিছু হয়ে থাকে এরকম, কারোর যদি ভুল হয়ে থাকে শুধরে নেবেন, অবশ্যই সেটা আমরা আশা করতে পারি। বাকি কি কথা হয়েছে সেটা তো আমি ছিলাম না, কিন্তু এবং আমাদের সেই জায়গা পর্যন্ত আমরা বলতেও চাই না। 1 to 1 যখন কথা হয়, তারা যদি দলের কাজ না করে তাহলে তাদের action নেওয়া হবে। এটা আপনি কি করে প্রেডিক্ট করছেন তারা দলের কাজ করবেন না? এখন আমি তো মানে কালকে যেহেতু সবাই একমত হয়েছেন যে দলটাকে শক্তিশালী করা, আরও দীর্ঘস্থায়ীভাবে যাতে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি মানুষের কাজ করতে পারে, তার জন্যে ওনারা সক্রিয় থাকবেন, এই ধরনের যেখানে পজিটিভ বার্তা দিয়েছেন, তাহলে ওরা যদি কাজ না করে এই প্রেডিকশনের বোধহয় উত্তর দেওয়াটা এই মুহূর্তে সঠিক না। আমরা আশাবাদী ওনারা কাজ করবেন এবং খুব ইতিবাচক কথা হয়েছে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই গেছেন, ইতিবাচক কাজই করবেন সংগঠনকে মজবুত করার জন্য। হ্যাঁ বলুন। বলছি আপনারা পশ্চিমবঙ্গে আপনাদের কর্মীদের উপর, বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস হচ্ছে, ওই সরকার যারা শাসক দল আছে। তো আমাদের রাজ্যে 3 বছরের উপর হলো আপনারা সরকার এসছে। তো এখানে যে বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, সকালে তারা পার্টি অফিস খুলে বিকালে দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, বাইক বাহিনী আক্রমণ করছে, বাজারঘাটে বলুন, বিলুনিয়া বলুন, সোনামুড়া বলুন, বিরোধীরা অভিযোগ করছে, অভিযোগ করছে যে আপনারা আপনাদের জন্য তাদের পার্টি অফিস যেটা সকালে খুলছে বিকালে আপনাদের লোককে বন্ধ করে দিচ্ছে। এই অভিযোগটা কি করে খণ্ডন করবেন? আসলে কি জানেন তো, ওনারা কখন কি বলেন, আজকে যা বললো 7 দিন পর আপনারা দেখে নেবেন তার সারবত্তা কি আছে, আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন। ওনারাই বলছিলেন সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরায় একটা পার্টি অফিস খোলা যাচ্ছে না, আবার ওনারাই বলছেন এখন যে আমরা পার্টি অফিস সব খুলে দিয়েছি, আবার বলছেন আমাদের পার্টি অফিস বন্ধ করে দিচ্ছে এসে। এইটা যেমন একটা কনফিউশন। ওনারাই বলছেন যে ত্রিপুরার 60টা মণ্ডলে এতটা জায়গায় আমরা আজকে আন্দোলন সংগঠিত করেছি, ওনারাই বলছেন আবার যে ত্রিপুরায় বিরোধীদের কোনো আন্দোলন করতে দেওয়া হয় না। হোয়াট ডাজ ইট মিন? আমি তো জানি না। হ্যাঁ বলুন। আইপিএফটির সঙ্গে কি কথা হয়েছে সেই বিষয়ে কোনো ব্রিফিং আমরা তো দেব না। ইটস অ্যাবসলিউটলি লাইজ উইথ আইপিএফটি। ঠিক আছে, আমি তো বললাম আইপিএফটি সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর তো আমরা দেব না।